এই গান করতে করতে যখন বাড়ি যাবো সেটা বাড়ির লোক চিনতে পারে না। যা হয়েছে এবার কিন্তু ভাষা তাহলে ডিঙা ডুবলো আমার, ডুবালো মনসা আমার। মনসার কোনো দোষ নেই, দোষ আপনাদের। আপনাদের তো ডিঙা না, ডিঙা তো চাঁদে, ডুবিয়েছে তো মনসা। তাহলে আপনিও তো দিলেন না, দাঁত দিতে হয় জায়গা মতো। এবার আপনাদের টাকা পয়সা বেশি হয়ে গেছে, আগে 500 টাকা দিতে এখন 1000 টাকা করে, আবার শুনছে আর 1000 টাকা বাড়াবে। দাও তোমাদের হাতে তোমরা দাও। তাহলে আমি এখন বাড়িতে তুলে দিয়েছে মা। মনসা কি করলো, ডুবিয়ে নামে তুলে বেশ ধরে একদিকে চুল একদিকে দাড়ি কামিয়ে পাগল বেশি আমাকে ওই ঝেঁটার বাড়ি খাওয়ালো। আমার এখানে সেই ঝেঁটাটা বললো না যে মল মূত্র তারা নোংরা আবর্জনা, কোন আবর্জনা? কারণ এই চাঁদ ওই সরকারে কালিদয়ে ভেসে, সপ্ত দিবস নবরাত্র ভেসে ওই সরকারে কালিদয়ে এই চাঁদের শরীরটা অপবিত্র হয়ে গেছিল। এই অপবিত্র শরীরকে পবিত্র করার জন্য এই ঝেঁটা খেতে হয়। আমাকে পুরীতে গেছেন, পুরীতে গেছেন আমাকে যখন মন্দিরে ওঠেন ঝেঁটা দিয়ে ঝাঁটি নেয় না, যখন মেন মন্দিরে যখন ওঠেন ঝাঁটা দেখবে ঝাঁটিয়ে তারপরে আপনার মন্দিরে তোলে। কারণ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক মরা যাচ্ছে, আতুর কেউ ছুঁয়ে যাচ্ছে, কেউ হসপিটাল থেকে যাচ্ছে, কেউ ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছে, তার সামনে আপনার ছোঁয়া লাগছে, তাই আপনি এই শরীরটা অপবিত্র হয়ে যাচ্ছে। তাই মন্দির হচ্ছে পবিত্র স্থান। তাই অপবিত্র শরীরকে, অপবিত্র তরুণী, অপবিত্র দেহ নিয়ে ওই মন্দিরে প্রবেশ করা যায় না। তাই ওই ঝেঁটি দিয়ে আপনার ওই অপবিত্র শরীরকে কালিমা লিপ্ত যে ছিল সেই কালিমা ধৌত করার জন্য, ঝেড়ে দেওয়ার জন্য ওই ঝেঁটা ঝেড়িয়ে মন্দিরে তোলে। তাহলে ঘর হচ্ছে আমাদের মন্দির। সনকা জানতো আমার স্বামী অল্প দিনেই ফিরে আসবে, 12 বছর হয়ে গেছে। তাই ওই দুর্বলা দাসীকে দিয়ে ওই ঝেঁটা খাইয়েছে। আয় হায়। এবার ওই মনসা কি করেছে, সনকাকে স্বপ্নে দেখিয়েছে, বলে সনকা তোর ঘরে একজন ছেলে ধরে আসবে, তোর ওই ছোট্ট ফুটফুটে সন্তান লক্ষ্মীন্দরকে চুরি করে নিয়ে যাবে। এবার ওই কুচক্রী মনসা যেই শপথ দেখেছে সনকাকে, সনকা মনে মনে ভাবছে তাই তো আমার একমাত্র মালিক ধন, ওই সোনার লখায় যদি চুরি হয়ে যায় তাহলে আমার এই ধরা যাবে, আপন বলতে কেউ থাকবে না। এবার সনকা মনে মনে যেই করেছে ওই পাহারাদার রেখে দিয়েছে মা। যেই পাহারাদার রেখে দিয়েছে, যেই দরজা দিয়ে, গোপন দরজা দিয়ে যখন ওই চন্দ্রধর ঢুকবে ওই গোপন দরজায় ওই দুর্বলা দাসী ছিল, ওই দাসীকে দিয়ে ঝেঁটা খেয়েছে মা। তাহলে যা অনেক কষ্ট পেয়েছে মা, ভিক্ষা তো করে নিয়েছে, আমি আর গান করবো না, কারণ গান তো শুনেই নিলেন, ভিক্ষা দাও না। এবার চাঁদ ক্ষুধার জ্বালায় কলাই বাগানে ঢুকেছিল, কলাই মালিককে মনসা খবর দিয়ে মার খাওয়ালো, কাঠের বোঝা মাথায় নিল, তার মধ্যে সর্প প্রবেশ করিয়ে মার খাওয়ালো, তাই না? এইভাবে একদিকে চুল একদিকে দাড়ি কামিয়ে পাগল বেশে আমাকে বাড়িতে তুলে দিল। এবার সনকা বলে রাখছে, এবার সনকা জানে কতবার খেয়েছে, চাঁদের তরুয়ার চলছে না, সনকা বলে রাখছে। আর বলছো সনকা একবার দুয়ার খোলো, সনকা একবার দুয়ার খোলো। সনকা বলছে মা মনসা আমাকে শপথ দেখিয়েছিল যে আমার এই ফুটফুটে সন্তান লক্ষ্মীন্দরকে আজকে নিতে আসবে, এই সেই ছেলে ধরা। বলো তোকে স্বামী সনকা বলে ডাকবে, স্বামীর পরিচয় দেবে, সে কিন্তু তোর স্বামী নয়। ওই মনসার চোখ দিয়ে ওই কর্ণমূলে যখন দিয়ে দিয়েছে তখন ওই সনকা আপন স্বামীকে আর চিনতে পারছে না। বলছে সনকা, ও সনকা তুমি কি আমায় চিনতে পারছো না? সনকা একবার তুমি দুয়ার খোলো, ও সনকা একবার দুয়ার খোলো। সনকা বলছে না, তুমি আমাকে আর সনকা বলে রেখো না, তুমি আমার স্বামী নয়, আমার স্বামী 12 বছরের জন্য বাণিজ্যে গেছে, তুমি আমার স্বামী হতে পারো না। যখন বারবার করে রাজ্যের বলছে, সনকা বলছে বারবার করে
কেন আমাকে ডাকছি বলতে পারো? তুমি তো আমার স্বামী নয়। তখন বলছে, তুমি কে বলো না, দুয়ার খুলবো না। 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 আর খুলবো না কোনো দুয়ার, ওগো আমি জানি। আর 12 বছর তাকে আমার বাণী যেতে স্বামী। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। আর কে বলো, বলো তুমি কেন পরিচয়? আর আমার স্বামী কাছে গো বাড়ি যেতে চাই। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। তুমি আমায় চিনতে পারছো না সরকার? আমি তোমার স্বামী। তুমি একবার শুধু দোয়ার করো, আমি তোমার স্বামী একবার নয়ন মেলে দেখো। বলছে না, তুমি আমার স্বামী হতে পারো না। আমার স্বামী রাজা তোমার মতো পাগল নয়। বলো সরকা, ওই মনসার তোমারে পড়ে আমি সর্বহারা হয়ে আমি তোমার কাছে এসেছি আপন করে। সহজতা জানাই তোমার ঠাই, আজ নিজের বলতে আর কিছু নাই। এ বাবতারাই তুমি বলো না, দুয়ার খুলবো না। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। যেই বলেছে সরকা সরকা বলে ডাকছে। সরকা মনে মনে চিন্তা করছে, এতবার করে যতক্ষণ ডাকছে। সরকা বলছে, তুমি এতবার করে সরকা সরকা বলে ডাকছো, তুমি এমন একটা গোপন খবর বলো যা আমার স্বামী ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ জানে না। বাবা বলছে, সতী নারীর প্রতি যেমন পর্বতের ওই চূড়া, আর অসতীর প্রতি যেমন ভাঙা নাইয়ের গুড়া। যদি সতী নারী হয় তাহলে তার গোপন খবর তার স্বামী ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ জানতে পারে না। আর যদি অসতী হয় তার কথা বলাও মহাপাপ। বলছে সরকা, ও সরকা, তুমি কি আমায় চিনতে পারছো না? বলছে না, আমি তোমাকে চিনতে পারছি না। যদি তুমি স্বামী হবে গোপন খবর আমায় বলিবে। যদি তুমি স্বামী হবে গোপন খবর আমায় বলিবে। নইলে ভুলবো না, ও তুমি কে বলো না, দুয়ার খুলবো না। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। তুমি কে বলো না, দুয়ার খুলবো না। সরকা তবে শোনো, বাবা একটা সতী প্রথা প্রতিপোষা স্ত্রী তার গোপন দোয়ার। মা এটা পুরো আধ্যাত্মিক গান। ওই বললো না, এখানে অনেক গান আছে মা, কিন্তু সময়ের অভাব। এই চাঁদ নিজের তরি নিজেই ওই সনকার কালিদহে ডুবিয়েছিল মা। এই সনকার কালিদহে, এইটা অন্য জগতের গান না, পুরো দেহ দিয়ে গান, দেহতত্ত্ব গান মা। সনকার কালিদহে চাঁদ নেমেছিল, যখন নেমেছিল ওই গুরুর কথা চাঁদ ভুলে গিয়েছিল। কারণ ওই গুরুকে স্মরণ করে যদি ওই চাঁদ নামতো তাহলে চাঁদের নিত্য মরণ হতো না। তাই বলছে, গুরু বাক্য করতে সিদ্ধি, করতে হয় ভাবের বৃদ্ধি, থাকতে হয় ঘুমের বুদ্ধির ঘরে। ভক্তি তো সব বিছাইয়া প্রেম বালিশে তাপসিয়া, অনুরাগের সজ্জার উপরে গুরুর জিহ্বালিঙ্গ খানি, শিষ্যের এই কণঞ্জলি নিষ্কামেতে করিলে রমন। হরিনামের বীর্য ফোটা
পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানি তাই করিবে গ্রহণ। সেই চিত্র কিলিং বিজে জ্ঞান নামে পুত্র মেলে ভক্তি কন্যা আসিবে ফিরিয়া। স্বরূপেতে আরোপ ধরে চলতে হবে ধীরে ধীরে, কাম্যের সাদা হলে বীর্য যাবে উত্থনালে, অপাকিত বদন বলে প্রাপ্তি হয় তার বৃন্দাবন। তাহলে ওই বাঁকা নদীর পিছল ঘাট, ওই পিছল ঘাটে যেতে গেলে আগে গুরুকে সাধনা করে যেতে হয় মা। তাহলে না যে নারীর তত্ত্ব, নারীতে হলে আসক্ত, তোমার সব পুরুষত্ব সকল লেবে তারি। নারী একবার হলে বক্র, মাথায় করে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র বোঝা বড় দায়। বাবা ওই নারীর কাছে যেতে গেলে আগে নারী সুলভ আচরণ করতে হবে। যদি পুরুষ হয়ে নারীর কাছে যাওয়া যায়, তাহলে পুরুষ ওই নারীর ভাব বুঝে যদি না যায় পুরুষ হয়ে, তাহলে পুরুষ হয়ে যাবে। দুটো পাটা করবে যত, তখন কালীগঞ্জ ডুবে মরতে হবে। আর যদি নারী ভাব নিয়ে যায়, ধীরে ধীরে যায়, গুরুকে স্মরণ নিয়ে যায়, তার বাবা সহজে মরণ হয় না, তার গৌরাঙ্গ প্রাপ্তি হয়। তাহলে চাঁদ নিজের তরি নিজেই ডুবেছিল কোথায়? ওই সরকার কালীদহে। চাঁদ নিজে ডুবেছিল ইচ্ছা করে। চাঁদ জানতো আমি যদি সরকার কালীদহে না ডুবাই, আমি যদি সরকার কালীদহে না আমার মালপত্র হারাই, তাহলে আমার ঘরে সোনার সন্তান জন্ম নেবে না। তাই ইচ্ছা করে ওই সরকার কামনা সাগরে আমার এই 14 তরি আমার মালপত্র সব হারিয়ে দিয়েছিলাম ওই সনকার কালীদহে। তাই ফুটফুটে সন্তান কিছু না হারালে কিছু পাওয়া যায় না। তাই ওই ফুটফুটে লক্ষ্মীন্দর আমার ঘরে জন্ম নিয়েছে। তাহলে কিছু হারালে কিছু পাওয়া যায়। তাহলে আমার এই 14 তরি আমি ডুবিয়েছিলাম, কিন্তু আমি মারা যাইনি, মাত্র ডুবাইছি নিজের জ্ঞানে। আমি মারা যাইনি। আমার ডিঙায় রাধা নামের বাদাম ছিল। যার ডিঙায় রাধা নামের বাদাম থাকে, সে প্রেম করে যে বিরাজ করে, তার চড়া মারার ভয় থাকে না, তার মৃত্যু হয় না। দাদা মনসার যদি ক্ষমতা থাকতো, মনসার কোনো ক্ষমতা নেই। যদি মনসা কেন, চাঁদ যদি নিজের তরি নিজে সরকার কালীদহে না ডুবাতো, তাহলে চাঁদের তরি কারোর ক্ষমতা নেই ডুবানো। তাহলে এই 14 তরি মানব তরি নিজের ইচ্ছায় চাঁদ নিজেই ডুবেছিল ওই সরকার সাগরে। তাহলে সরকার চিনতে পারছে না, সরকার চিনতে পারছে না। এবার আমি বললাম শোনো সরকার, শোনো শোনো সরকার, আমি তোমার জানাই। তাহলে গোপন দুয়ার, তাহলে গোপন দুয়ার কোনটা মা? নিজ স্বামী ছাড়া কেউ কোনো নারী তার গোপন দুয়ার খোলে না। কারণ যদি স্বামী হয় তবে সে গোপন দুয়ার খোলে, তাই না? তাহলে কখন গোপন দুয়ার খোলে? রাত 12টার পরে গোপন দুয়ার খোলে। তুমি যদি স্বামী হবে গোপন খবর আমায় বলিবে, নইলে খুলবো না। তুমি কে বলো না, তোমার খুলবো না। তুমি কে বলো না, তোমার খুলবো না। তুমি কে বলো না, তোমার খুলবো না। সরকার তবে শোনো, তোমার উরুদয়ে তিল রয়েছে আর কোমরে যৌতুক আছে। যে এই কথা বলেছে সরকার অবাক হয়ে গেছে। তাই তো একমাত্র আমার মা জানে, তাছাড়া কেউ জানে না। আর একমাত্র আমার স্বামী জানে। যদি আমার স্বামী না হয় তাহলে গোপন খবর তো জানবে না, তাই না? ও মা, যদি সতী নারী হয় তাহলে তার গোপন খবর একমাত্র তার মা জানবে, আর তার স্বামী ছাড়া কেউ জানবে না। তখন বললো স্বামী তোমার এমন অবস্থা কেন? বললো সনকা, ওই মনসার গোপালনে পড়ে আমি সর্বহারা হয়েছি। ওই কালীদহের মাঝে আমার আর কিছু নেই। এবার বললো তোমাকে ভালো করে খেউরি করে দিল। তাহলে চাঁদ যখন যাই তার অবস্থা কেমন ছিল? আপেলের মতো চেহারা ছিল, শুকিয়ে বেগুন পোড়ার মতো হয়ে গেছে। তাহলে চাঁদ অহংকার করে গেছিল যে আমি রাজা। তাহলে যখন যে রাজা হয় তার রূপের জ্যোতি থাকে, জৌলস থাকে। রাজা অহংকার করে যেই নামলো, মালপত্র যে হারিয়ে গেল, রাজা ধ্বজা হয়ে বেরিয়ে আসে না। রাজা তখন ধ্বজা অনেক পতাকার মতো কালো হয়ে বেরিয়ে আসে না মা। তাহলে হনুমানকে স্মরণ নিয়েছিল, ওই হনুমান লিঙ্গখানা নিয়ে চলে গিয়েছিল কৈলাসে।
অত দেহতত্ত্ব দিয়ে দীঘাটা ডুবালো, কিন্তু হনুমানকে স্মরণ দিল। হনুমানের মুখ কালো না, তাই যখন মালপত্র হারায় ওই হনুমানকে স্মরণ নেয়। তাই দেখবেন যখন মালপত্র হারিয়ে যায় তখন ধ্বজা মানে পতাকা হনুমানের মতো কালো হয়ে বেরিয়ে আসে। বুঝলেন? এই হচ্ছে গান। যা এবার যখন সরকার আমাকে ভালো করে খেউড়ি করে রাজবসনে পড়িয়ে শয়ন কক্ষে নিয়ে গেছে, একটা বাচ্চা ছেড়ে ঘোরাফেরা করছে, উপযুক্ত ছেলে। এবার আমি বললাম, সরকার আমার বর্তমানে তুমি পর পুরুষ নিয়ে বলো, স্বামী অমন কথা মুখে আনবেন না, এই পর পুরুষ নয়, এ আমার সন্তান। বলো, সরকার তুমি মিথ্যে কথা বলবে না, আমি 12 বছরের জন্য বাণিজ্যে গেছিলাম, তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কেমন করে আমাদের সন্তান হয়? সরকার এই কথা শোনা মাত্র ঘরের মধ্যে চলে গেছে। যেই ঘরের মধ্যে চলে গেছে, ওই যে বাণিজ্যে যাওয়ার পূর্বে সহবাস করেছিল, ঋষিযাপন করেছিল, চার নিজের হস্ত থেকে দিয়ে গেছিল, সরকার আমি 12 বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি, আমি তোমার সঙ্গে সঙ্গম করলাম, ঋষিযাপন করলাম, এই দিনের কথা আমার মনে নাও থাকতে পারে, আমার এই ঔরসে যদি কোনো পুত্র সন্তান হয় নাম দেবে লক্ষ্মীন্দর, আর যদি কন্যা সন্তান হয় নাম দেবে বেহুলা। ওই পত্রখানা যেই দিয়েছে, এবার যেই পত্র মানে চিঠিখানা যেই পেয়েছে, তখন মনে মনে চিন্তা করছে, তাই তো, এই তো আমার সেই নিজের হাতে লেখা। তাহলে সন্তানকে বলছে, ওরে বাবা সোনার লেখা, এ বাবা তোকে যদি একবার বুকে পাই, আমার 7 রাজার ধরে সোনার মানে, আমার সোনার মানে একবার বুকে আই বাবা, আমার সর্বস্ব যা হারিয়েছে হারিয়েছে, আমার মা বলা ধর, বাবা বলা ধর, একবার বুকে আই, সব জ্বালা মিটে যাবে। বাবা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি সহস্র সহস্র হাজার হাজার টাকার মালিক, যদি তার ঘরে একটা সন্তান না থাকে, তার মতো যন্ত্রণার কিচ্ছু নেই বা, তাকে নরকের থেকেও বেশি যন্ত্রণা সহ্য করতে হয় যদি কোনো মায়ের গর্ভে সন্তান না হয়। তাই চার বলছে, আমি যা কিছু হারিয়েছি হারিয়েছি, আমার একমাত্র সোনার মানিক আমার কোলে আমি পেয়ে গেছি। ওরে সোনা, একবার একবার তুই বাবা বলে না। লকাইকে চার বদল থেকে লকাইকে ডাক্তার বলছে, ও আমার সোনার লকাই রে, বাবা বলে আয় আমার কোলে, ও আমার সোনার লকাই রে, বাবা বলে আয় আমার কোলে, ও আমার সোনার লকাই রে, বাবা বলে আয় আমার কোলে, বাবা বলে কোলে আয় সোনা চোলে, বাবা বলে কোলে আয় সোনা চোলে, মনে করো আর মনে, ও আমার সোনার লকাই রে, বাবা বলে আয় আমার কোলে, ও আমার সোনার লকাই রে, বাবা বলে আয় আমার কোলে। এই ছেলেটা আমার কাছে গান শিখছিল, এখনো আসল করে মা, ওর বাড়ি রাধাকান্তপুর। বাবু তোর বাবা মারা গেছে, মারা যাবে, তাহলে বুঝি কাকাকে বলল, ওর দাদু মারা গেছে, বুঝবে বলল বাবা। আমি তাই বলি, যাক এই ছেলেটা আজকে তো গান আছে বুঝিয়ে হৃদয়ের সাথে, যাক ও আমার কাছে প্রথমে হাতি ঘড়ি দেয়, এখন হয়তো বুঝবে কাকা, ঠিক আছে আপনারা আশীর্বাদ করবেন। জানা ও যখন প্রথম গান শিখে আমার কাছেই যায়, তাই আমার এই সন্তানকে আপনারা আশীর্বাদ করবেন, যাতে ও একজন বড় গায়ক হয়ে আপনাদের সম্মান রাখতে পারে। জয় জয় গৌর গৌরাঙ্গ আমার সোনার লকাই রে, বাবা বলে আয় আমার কোলে, ও আমার সোনার লকাই রে, বাবা বলে আয় আমার কোলে। আর তোকে কোলে পেলে যারা
বললো যে উপযুক্ত হয়ে গেছে, তাহলে আমি আর বিলম্ব করবো না, আমার ছেলেকে একটা বিয়ে দিতে হবে। লকারে দেব বিয়ে, মনে আশা নিয়ে, লকারে দেব বিয়ে, মনে আশা নিয়ে, কোথায় আছো ঘটক মশাই রে, ও আমার সোনার লখাই রে, বাবা বলে আয় আমার কোলে, ও আমার সোনার লখাই রে, বাবা বলে আয় আমার কোলে। এবার আমার লখাই পর্যন্ত হয়ে গেছে, আমি বিয়ে দেবো মা, তাই না? তাহলে বাপের যত যন্ত্রণা কষ্ট দুঃখ ছিল লখাইয়ের মুখ দর্শন করি। এবার পিতার সব জ্বালা দূরে চলে গেছে। বাবা সন্তান যদি বুকে পেয়ে যায়, তার শত যন্ত্রণাও সন্তানকে বুকে নিয়ে সমস্ত যন্ত্রণা তার চলে যায়, তার আমার সমস্ত যন্ত্রণা চলে যায়। বলছে আমার মুখটা এখন উপযুক্ত হয়ে গেছে, এই যে আমার সোনার লখাই, দেখেছেন যেমন চাঁদ বদন, হ্যাঁ তারা লখাই না? তাহলে এই লখাইকে আমি বিয়ে দেবো, এর জন্য একটা কন্যা দেখতে হবে মা, তাই না? ঘটককে পাঠাতে হবে। ঘটক কাকে বলে? যে ঘটনা ঘটাতে পারে, তাই না? যে ঘটনা ঘটিয়ে দেয়। অর্থাৎ ওই লখাইকে বিয়ে দিতে গেলে আগে তো ঘটক লাগতো, তাই না বাবা? এখন আর ঘটক মটক লাগে না, বুঝলে? এখন ওই জিও একটা ফোন কিনে দিবা, ওই ঘটকের কাজকর্ম সব বন্ধ হয়ে গিয়েছে, বুঝলে না? এখন আর ঘটক লাগে না, এখন এই ফোনেই কাজ চলে যায়, তাই না? ব্যাপার হয়েছে কি, একজন ডাক্তার, বুঝলেন? আমি ওই গানে গেছিলাম কৃষ্ণনগর গলদা গানে গেছিলাম, তা উনি ডাক্তার, কিন্তু খুব কষ্ট করে ডাক্তার হয়েছিল, এখন সে কোটিপতি, বুঝলেন? তা ওনার দুটো মেয়ে আছে, তা দুটো মেয়েকে প্রায় 90 লাখ টাকা খরচ করে দুটো মেয়েকে পায় করে দিয়েছে, মানে দুটো মেয়ের বিয়ে দিতে 90 লাখ, বড় লোক মানুষ। এবার ওই ডাক্তারের সঙ্গে একজন মেশে বলতে পাড়ার লোক তো খুব ভালোবাসে, গরিব হলেও ডাক্তারের মনে মানে গরিবের জন্য মায়া আছে। বন্ধু হিসাবে ভ্যান চালায়, তার নাম হচ্ছে বিশু। এবার ওই ডাক্তার আর বিশু, ডাক্তার দুটো মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, আর বিশুর হচ্ছে দুটো মেয়ে, একটার বিয়ে হয়নি, ভ্যান চালায়। এবার বলছে ডাক্তারবাবু, আপনি তো মেয়ের বিয়ে দিলেন, কত খরচ হলো? বলছে আমার তো সব মিলে প্রায় 90-95 লাখ। বলছে সব হ্যাঁ, বলছে আমারও ঘরে দুটো মেয়ে আছে, কি যে করবো বিশু, কি যে করবো ডাক্তারবাবু, আমার না রাতের ঘুম, দিনের খাওয়া, রাতের খাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে, ওই দুটো মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না। হ্যাঁ, বলছে তুই অত চিন্তা করছিস কেন? বলছে চিন্তা করবো না, তুমি 90 লাখ টাকা খরচ করে বিয়ে দিলে, আমার তো 90,000ও নেই। বলছে তোর অত টাকা লাগবে না। বলছে কেন? বলছে লাগবে না, বলছে দেখাবো করবো ডাক্তারবাবু। এবারে কি যাচ্ছে? বলছে একদম দেখাবো করবো না, বলছে তোর অত টাকা লাগবে না। বলছে ডাক্তারবাবু দেখো, আমি গরিব বলে আমাকে তাচ্ছিল্য করো না। বলছে তোর অত টাকা লাগবে না। বলছে কেন? বলছে আমি তোর মেয়ের 1500 টাকায় বিয়ে দেবো। এবার বলছে আরো রেগে গিয়েছে, বলছে হ্যাঁ 1500 টাকায় বিয়ে দেবো, নকশা মারা কথা। ডাক্তারবাবু খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি, উল্টো পাল্টা কথা বললে আমাকে তুমি যাচ্ছে তাই বলছো। বলছে তুই রাখছিস কেন? তোর 1500 টাকায় তোর মেয়ের যদি বিয়ে না দিতে পারি, তোর মেয়েরটা বিয়ের খরচ হবে আমি দেবো। এই কথা যেই বলেছে একটু নরম হয়েছে। বলছে কেমন করে 1500 টাকায় বিয়ে হয়? হ্যাঁ, এখন 1 গ্রাম সোনার দাম হচ্ছে 12,000 টাকা, 10,000 টাকা 1 গ্রামের দাম, তাই না? বলছে অত কথা থাক, ছাড়, তুই এক কাজ কর, তোর মেয়ের ফোন আছে? বলে কি চলে না, ফোন কেমন করতে হবো? বলছে দুটোই বিয়ে পাস। বলছে একটা বিয়ে পাস করেছে আর একটা 12 ক্লাস পাস করেছে। বলছে শোন, আগে বড় মেয়েকে পার করতে হবে, একটা কথা বলি শোন, তুই পাস করার ওছেলাই তুই মেয়েকে একটা ফোন কিনে দিবি। বলছে বিষয়টা আমার কাছে তো অত টাকা নেই ডাক্তারবাবু। বলছে আমি তোকে 500 টাকা ধার দিচ্ছি, আর তুই আজকে যা কাজ করবি ওইটা জমা দিয়ে একটা ফোন নিয়ে যাবি, জিও ফোন 1500 টাকা দিয়ে। আরো ওই কথা মতো ওই টাকা মাকা দিয়ে একটা জিও ফোন নিয়ে গিয়েছে, একটা স্ক্রিন টাচ, পুরোনো স্ক্রিন টাচ নিয়ে গিয়েছে। এবার মেয়েকে তো আর বলতে পারছে না, দেখি ডাক্তারবাবুর কথা খাটে নাকি। বলছে মা, আমি তোর একটা
জিনিস দেবো মা, তুই পাস করেছিস। হ্যাঁ, আমাদের কত গর্ব, আমাদের পাড়ায় বিএ পাস কেউ করিনি, আমার একমাত্র মেয়ে বিএ পাস করেছে। আমার বড় আনন্দে, আমার বড় গর্বের রে মা। এই ফোনটা তোকে আমি দিলাম মা। মেয়ে তো ফোন পেয়ে আর কি বলবো, মহানন্দে আছে, সারা ফোন পাইছি। হ্যাঁ, এবার মেয়ে তো কলেজে যায়। এতদিন মার কাছে ছিল, বুঝলেন, ভোট পাওয়ার পর মাসখানিক যায়নি, প্রায় 21-22 দিন পরেই আর মেয়ের একটা নানা ঘটি ফেলিস। হ্যাঁ, এবার যে এই ঘটি ফেলেছে, এবার মাকে তো আর বলতে পারছে না। বলছে ও মা, বলছে কি রে মা? বলছে আমার না তোমার পাশে শুই, ঘুমের ঘুরে তোমার পায়ে গা লাগে, তোমার গায়ে পা লাগে, তোমার মুখে লাগে, আমার না খুব মানে খারাপ লাগে। তুমি গুরুজন মানুষ, তোমার গায়ে পা থাকবে মা, আজকের থেকে না আমি তোমার পাশে আর শোবো না মা, আমি ওই ঘরে শোবো, আমার খুব খারাপ লাগে। খারাপ তো লাগে না তো মা, জানিস মা মনে করছে আমার একমাত্র মানে আমার মেয়ে শিক্ষিত মেয়ে, মায়ের গর্বে খুব ফুলে উঠছে। বলছে মা, এ বাবার কাছে গল্প করতে, জানো আমাদের মেয়ে কত শিক্ষিত সংস্কারী মেয়ে, আমার গায়ে পা থাকে বলে আমার মেয়ে অন্য ঘরে সবাই দেখো দেখো আমার মেয়ে দেখো, ওই জন্য শিক্ষিত করলাম। ভালোই শিক্ষিত করিস। হ্যাঁ, এবার ওই মা যেই পাশের ঘরে ওই দুই বোন শোয়, যেই রাত 12টার পরে কিরিং 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 করে বাজে, আর ওই মেয়ে গল্প করা আরম্ভ করে দেয়, ভিডিও কল করা আরম্ভ করে দেয়, বুঝলেন। এবার 15ই আগস্ট 3 মাস বেরিয়ে গেছে, 15ই আগস্ট স্বাধীনতার দিন। এবার ছেলেটা বলেছে, শোনো তুমি যদি আমার ভালোবাসো তাহলে এই 15ই আগস্টে দেশ স্বাধীন হয়েছিল, তাহলে আমরাও দুজন দেশ স্বাধীনের জায়গায় আমরাও দুজন স্বাধীন হব যদি ভালোবাসো তবে। এবার মেয়ে পড়ে গেছে বিপদে সর্বনাশ। বলছে আমি তো ভালোবাসি, তাহলে যাক, মা বাবা তো আমার ফোন কিনে দিচ্ছে, তাহলে শোনো আমিও রাজি আছি, তাহলে 15ই আগস্টে কিছু বলে বেড়াতে হবে। বলে শোনো 15ই আগস্টে 1:30টায় পতাকা উত্তোলন হয়, তাই না? এবার আমি ফুল টুল জোগাড় করে ব্যাগটা গুছিয়ে রাখবো, তুমি ওই কৃষ্ণনগর স্টেশনে থাকবা। ছেলেটা তো সারা 8:30টার আগে পৌঁছে গেছে। এবার মেয়ে তো ফুল টুল গুছিয়ে নিয়ে, ফুল টুল তো গুছাইনি, ও যা গুছানোর গুছিয়ে নিয়েছে, গুছিয়ে নিয়ে কৃষ্ণনগর লোকাল টু শিয়ালদা লোকাল ধরে 8:30 ট্রেন ধরে বেরিয়ে গিয়েছে। আর মা মনে করছে মেয়ে আমার স্কুলেই গিয়েছে। এবার বেলা গড়িয়ে যায়, বেলা 12টা 1টা 2টো হয়ে যায়, মেয়ে বাড়ি আসে না। 3টে হয়ে যায়, মেয়ে বাড়ি আসে না। 4টে হয়ে যায়, মেয়ে বাড়ি আসে না। 5টা হয়ে যায়, মেয়ে বাড়ি আসে না। এবার ওর বাবা এসে বলছে কি গো, আমার মেয়ে তো বাড়ি আসেনি। বলছে 15ই আগস্ট স্কুলের অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক হয়তো ওখানে আছে। বলছে না না, সবাই যেতে, রমা ভাঙা বোঝা সবাই তো বাড়ি চলে আসলো, আমার মেয়ে সুস্মিতা কই? বলছে দাদা আমি স্কুলে যাই। ওর বাবা যেতে যেতে কিনাই 5:45 বেজে গিয়েছে। গিয়ে দেখছে মাস্টারমশাই তালা মালা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে যে রওনা দিয়েছে, বলছে মাস্টারমশাই সুস্মিতা এসেছিল? বলছে না, ওর তো মালা আনার কথা, ফুল আনার কথা, তো কিচ্ছু আনেনি। বলছে সবকটাস মেয়ে গেল কোথায়? পিতা মাতার চিন্তায় আর ঘুম হয় না, পরের দিন চলে যায় ঘুম আসে না, তারপরের দিনে চলে যায় ঘুম আসে না। মেয়ের পিতা মাতা চিন্তা করছে, শোনো শোনো আর বিলম্ব করবো না, ওই মেয়ে এবার থানায় যেতে হবে, নইলে আমরা বিপদে পড়তে পারি, মেয়ে তো দরকার, মন ফেটে যাচ্ছে। এবার থানায় যাওয়ার যাবে, 3 দিনের দিন থানায় যাবে, আর মেয়ে ফোন করছে গ্রিং 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 গ্রিং, হ্যালো ও বাবা ভালো আছো? হ্যাঁ মা তুই কোথায় আছিস, তাড়াতাড়ি বল। বলে বাবা আমার হয়ে গিয়েছে। বলে তোর কি হয়েছে? বলছে বাবা আমার হয়ে গিয়েছে। বলছে মা তোর কি হয়েছে, সত্যি করে বল মা, আমি আর সহ্য করতে পারছি না, বল তোর কি হয়েছে। আমি না বিয়ে করে ফেলেছি বাবা। এবার যেই বলেছে বিয়ে হয়ে গিয়েছে, তখন ওই বিশু মনে মনে চিন্তা করতে, সারা 1500 টাকায় আমার কাজ মিটে গিয়েছে। একটা প্যাকেট মিষ্টি নিয়ে চলে গেছে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু মিষ্টি খাও। বলছে কি জন্য খাবো? বলছে খাও না। বলছে বলিনি তো। বলছে খাও, খাবারে বলবো। যেই খেয়েছে বলে বল এবার। বলছে বিশু ডাক্তারবাবু আমার মেয়ের বিয়ে
খরচ করা লাগবে না। বলছে মোবাইলের যুগে রে জগৎ মাতাইল রে, মোবাইলের যুগে রে জগৎ মাতাইল রে। এবার মনের কথা বলে কত মনের কথা আর ভিডিও করে রাতের বেলা কত কত হয় মনের গোপন কথা তারা দুধে না তো চাই। এবার আমার ছেলের বিয়ে ঘটক পাঠালাম, কোথায় ঘটক চলিল রে কন্যায়ন সঙ্গে, ভালো ভালো মেয়ে ঘটক পাইবে ভালো ভালো আমি আমার পুত্রবধূ নেব না। পশ্চিম দেশে এবার সঙ্গা নামে দেখলো মেয়ে পুরাণে যাতায় মেয়ে দেখলো পুরো পশ্চিম দেশে গিয়ে বলো না না ওই সনকা আমার স্ত্রীর নাম, ওই সনকার যদি আমার বৌমা নেই, আমার বৌমার দরকার আমার বউ চলে আসবে, আমার বউয়ের দরকার আমার বৌমা চলে আসবে, উল্টো পাল্টা যাবে একটা বলে হবে না হবে না দেশে যাবে। এবার ধীরে ধীরে ঘটক গেল জানাই লোকের কাছে পদ্মা বলে না না ওই মনসারার নাম পদ্মা, ওই নামের ঘরে আমি মেয়ে নেবো না। আর যে মেয়ের নাম পদ্মা সে আর্ধেক নারী আর আর্ধেক মদ্দা, হবে না হবে না এবার চতুর্দিকে গিয়ে ঘটক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে গেল, কোথাও মেয়ে পেল না। বলে ঘটক ওই তোমার দ্বারা মেয়ে দেখতে হবে না, মেয়ে দেখতে গেলে কোথায় যেতে হয় তোমার জানাই নেই। বলো শোনো মেয়ে দেখতে গেলে কোথায় জানা হয় তুমি জানো না? এক এক দেশে যাচ্ছ, এক একটা মেয়ে দেখছো, মেয়ে দেখতে গেলে কোথায় যেতে হয় জানো? আমার ভাই মনে বলতে পারবে। এবার কোথায় যেতে হয়? সব বোনাস হ্যাঁ বলতে গার্লস স্কুলে যেতে হয়, ঠিকই বলেছে, হাজার হাজার নিয়ে যায়। আর কোথায় যেতে হয়?
পুকুর পরে মানে দুই দিকে ছিপ ফেলে দিস। তাহলে কোথায় যেতে হবে মা? ভাই পুকুর পাড়ে যেতে হবে, আর নইলে গার্লস স্কুলে মানে মেয়েদের স্কুলে যেতে হবে। ভাই গিয়েছিস নাকি? তাহলে তুই কি করে জানলি? রাস্তা দিয়ে যায় না দেখি। ও রাস্তা দিয়ে যায়, ফলো করেছে। ঘট মেয়েদের স্কুলে দেখতে হাজার হাজার মেয়ে স্কুলে যাচ্ছে, ওখানে গেলে আর একটা একটা করে মেয়ে দেখতে হতো না। তাই তোমার দ্বারা হবে না, এক দেশে যাচ্ছে একটা করে মেয়ে দেখছে, তা মনের মতো হচ্ছে না। এবার তুমি চলো, ঘটককে বললো রাজামশাই চলো আমার সঙ্গে। কোথায়? ওই মুক্তেশ্বর সরোবরে, অর্থাৎ বেহুলার পিতার নাম ছিল মুক্তেশ্বর। ওই মুক্তেশ্বরের নামে একটা সরোবর ছিল। ওই সরোবরের তীরে গিয়ে ঘটক আর চন্দ্র ধরে বসে থাকলো। যে আজকে যে কন্যা এই পুকুরে স্নান করতে আসবে, সরোবরে স্নান করতে আসবে, সুন্দরী যুবতী সতী কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ হবে। এবার বেহুলা প্রথম ঋতুবতী হয়েছে। বেহুলার বয়স 11 বছর 11 মাস 27 দিন। প্রথম ঋতুবতী হয়েছে মানে মায়ের গায়ে মা এসছে। যখন বেহুলা বলছে মা আমি ঋতুবতী মা, আমি এই মনের কাজকে আমি ধৌত করতে যাব ওই মুক্তেশ্বর সরোবরে, তুমি আমার অনুমতি দাও। বলো শোন, তুই হচ্ছে রাজার কন্যা, তোর পুকুরে যেতে হবে না। বাড়িতে দেখ খাবার আছে, সুইমিং পুল আছে, গোলাপ জল আছে, কাওড়া জল আছে, নানা রকম সুগন্ধি জল প্রচুর আছে, তোর ওই কাদা জলে চান করতে হবে না। বললো মা আমি আজকে যাবো মা, যদি আমাকে না যেতে দাও আমি কিন্তু খাওয়া বন্ধ করে দেবো। এবার বেহুলার মা সুমিত্রা মনে মনে চিন্তা করলো, আমাদের একমাত্র কন্যা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে তো আমি আর বাঁচবো না। মা যদি একটা কন্যা হয় তাহলে কি হয়? বেহুলার দাদা বেহুলার দাদা আছে না, অনেক কটা ভাইয়ের পরেই বেহুলা একটা মাত্র কন্যা। এবার মা বললো আমার মেয়ে যদি বেঁকে বসে, আমার একমাত্র মেয়ে যদি অঘটন ঘটে ফেলে, বললো মা তুই একা যাস না, ওই পঞ্চদাসী মিলে পঞ্চসখী মিলে সরোবর যা। এখন আগে বলতো সরোবর বা পুষ্করণী বা ডোবা, এখন কি বলে? পুকুর টুকুর বলে, তাই না? তাহলে ওই পুকুরে বা সরোবরে স্নান করতে যাচ্ছে বেহুলা, আর পঞ্চদাসীকে ডেকে ডেকে বলছে দাসী রে আরে ও কানো সখী রে আইতে যাবি
বয়সে আগেকার ধুলো খেলা করতো না, ধুলো দিয়ে মাটির মূর্তি করতো, কেউ ঘর বানাতো, কেউ ঠাকুর বানাতো, কেউ পুতুল বানাতো, বানাতো না? ও ঠাকুমা তুমি বানাতো তো? আমার ঠাকুমা কত বানিয়েছে না, বাচ্চাবেলা ধুলো নিয়ে খেলো নি, খেলেছ তো? তোমাদের বেলা ছিল ধুলো নিয়ে ঘর বানাতো, কেউ পুতুল বানাতো, আবার ভেঙে দিল। এবারে মনসার ভক্ত ছিল বেহুলা, একবার বেহুলা কি করছে, একবার মায়ের মূর্তিটা কি করছে, আবার মায়ের মূর্তিকে ভেঙে দিচ্ছ। ছোটবেলায় যারা বয়স্করা আছে তারা জানবে, তাই না? ওই ধুলো দিয়ে কিন্তু আগেকার দিনে খেলা হতো, কিন্তু এখন ধুলো ঘাটলে বলে আমার মেয়ে ছেলেটা ঠান্ডা লেগে যাবে, ভাইরাস ঢুকে যাবে, কলা হবে। ধুলো কাদা যদি কেউ মাখতে পারে তার কোনো রোগ হবে না। বিজ্ঞান বলেছে ওই কাদায় ভাইরাস নষ্ট করে। দেখবেন যারা ভাটায় কাজ করে তাদের ছেলে মেয়ে সারাদিন কাদা নিয়ে খেলা করে। ওদের না দেখবেন ডাক্তারখানায়, না দেখবেন নার্সিং হোমে, না দেখবেন হসপিটালে। কেন জানেন? ওই কাদা মাটি ঘাটলে তাদের শরীরে রোগ দূরের কথা কোনো কিছু আসতে পারবে না। আর আমাদের মতো যারা তুলা করে রাখে, তুলো মোমের পুতুল, এক ফুটা বৃষ্টি হবে কি না হবে ওই ডাক্তারের কাছে চলে যাবে। কত ভিজিট? 800 টাকা ভিজিট না? আর ওদের 800 টাকা কেন? ওদের 80 টাকা খরচ হয় না। কেন জানেন? ওরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে লড়ে, ওরা যা করে। আগেকার দিনে এত রোগ বলা ছিল না, মানুষ একদম টাটকা মাল খেত না। আর এখন ধুইয়ে মেশিনে টুই চালি পালি কেন? আমাদের নিজের দোষে আমরা নিজেরা মরছি। আমরা ওষুধ খাচ্ছি, লাখ লাখ হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি। কেন খাচ্ছি জানেন না? আমাদের খাওয়ার পরিবর্তন, আমাদের চলার পরিবর্তন, আমাদের শোয়ার পরিবর্তন, আমাদের বলার পরিবর্তন, আমাদের চলার পরিবর্তন। যদি মানুষ চলা বলা ঠিক করতে পারে, যদি প্রাকৃতিকভাবে বাঁচতে পারে, তার কোনো রোগ সহজে হয় না, মা, কোনো রোগ সহজে হবে না। এবার বেহুলা কি করছে? ধুলা খেলা করছে। আর পদকর্তা কলম দিলেন, ধুলা খেলা। এখন মায়ের মূর্তি করছে, আবার ভেঙে দিচ্ছে, তাই পদকর্তা কলম দিলেন, ধুলা খেলা করে বেহুলা, ধুলাই বাঁধে ধুলা খেলা, বেহুলা ধুলাই বাঁধে তোর নিজের স্বামী আছে, নাম জলৎকার মুনি, তুই স্বামী থাকতে বিধবা রূপ ধারণ করলি। আমাদের হিন্দু শাস্ত্রে কি হয় না? স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য প্রত্যেক স্ত্রী মা সিঁদুর পড়ে। আর ওই মনসা স্বামী থাকতে বিধবা। তোর পরিপূর্ণ যৌবন আছে, সুন্দর দেখতে মনসা, তুই এই যৌবন ত্যাগ করে বৃদ্ধ রূপ ধারণ করলি। তোর গুণগুলি আমি পূজা করবো। তাহলে তোর যৌবন আছে, তুই বৃদ্ধ সাজলি, তোর স্বামী আছে, তুই বিধবা সাজলি। একটা বাচ্চা মেয়েকে অভিশাপ দেওয়ার জন্য ওই জলে ধুসরি বুলিয়ে বসিয়ে আসছে। যেই বেহুলা ডুব মেরেছে, বেহুলার পায়ের জল মস্তকে পড়েছে। আর ওই বুড়ি মানে মনসা ধুসরি শিখেছে, ওই বুড়ি অভিশাপ দিয়েছে, ওরে বেহুলা, তুই তোর যৌবনের অহংকারে ওই রূপ যৌবন আছে বলে আমাকে বুড়ি বলে অবজ্ঞা করলি, তোর এই পায়ের জল আমার মাথায় দিলি। আমি অভিশাপ দিলাম যে যৌবনের অহংকারে তুই আমার পায়ের জল মাথায় দিলি, তোর সেই স্বামী পাশের ঘরে মরবে, মরবে, মরবে।
ও বুড়িমা, তুমি এত বড় অভিশাপ দিও না বুড়িমা। তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও বুড়িমা। ও বুড়িমা, আমি তো তোমাকে লক্ষ্য করিনি বুড়িমা, তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও। বলছে না আমার বাক্য আমি ফিরাবো না। বলছে বুড়িমা, তুমি যদি তোমার বাক্য না ফিরাও, এই নদীর ঘাটে তোমাকে পরীক্ষা দিতে হবে। যেই বলেছে পরীক্ষা দিতে হবে, চন্দ্রধর মনে মনে ডিঙায় বসেছিল। বা চন্দ্রধর লক্ষ্য করছে, বা এই তো সামান্য নারী নয়, এই বুড়ির সঙ্গে তর্ক করছে। ব্যাপারটা তাহলে দেখা যাক। এবার চন্দ্রধর ভালো করে লক্ষ্য করছে। বলছে বুড়িমা, তাহলে তুমি নদীর ঘাটে পরীক্ষা দেবে। এবার বুড়িমা পরীক্ষা দেওয়ার জন্য কি করলো? নদীতে ডুব মারলো। নদীতে ডুব মরে একটা মরা শোল মাছ হাতে তুলো। মা, এটা পুরো আধ্যাত্মিক কারণে শোল মাছ কোনোদিন বুড়ির হাতে জাগবে না। মা জাগবে, একটু বুঝে নেবেন মা। ওই শোল মাছ কোনোদিন বুড়ির হাতে জাগে না। 80-90 বছরের বুড়ি, ওই বুড়ির হাতে কোনোদিন শোল মাছ জাগে না। শোল মাছ জাগে কার হাতে? জাগে ষোড়শী রমণী যুবতীর হাতে যখন পড়বে, ওই শোল মাছ আপনি আপ জেগে যাবে। এবারে ভোলা বলছে, বুড়িমা, বুড়িমা, তোমার হাতে বড় মাছ বাজবে না, তুমি আমার হাতে দাও। এবার যে বেহুলার হাতে দিয়েছে বুড়িমা, আর মাছ তত্তর করে বাঁধতে বাঁধতে জলে ঝাঁপ দিয়েছে। এবার চন্দ্রধর মনে মনে চিন্তা করছে, তো সামান্য নারী নয়, যার হাতের পর্শে বড় ষোলো মাছ বেঁচে যায়, সে তো সামান্য নারী নয়। আমি যদি ছেলের বিয়ে দিই, তাহলে এই কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। আর আমার ছেলে যদি ওই বাসর ঘরে মারাও যায়, এই কন্যার সতীত্বের জোরে আবার আমার পুত্র বেঁচে যাবে। এই কথা বলেছে। এবার বলছে বুড়িমা, এবার আমি পরীক্ষা দেবো। এবার বেহুলা মাকে বললেন, জয় জয় মা বলো সর্বদা। বলছে বুড়িমা, দেখো বুড়িমা, দেখো আমি আজ 3 লক্ষ নি, হাতে শঙ্খ শাখারি। দেখো উঠেছি বুড়িমা। ও বুড়িমা, দেখো আমার স্বামী যদি বাসর ঘরে মারাও যায়, আমি আমার সতীত্বের জোরে আবার আমার পতিকে ফিরে পাবো। এই কথা যেই দিয়েছে, এবার চন্দ্রধর অবাক হয়ে গেছে। এই তো সামান্য নারী নয়, যার হাতের পর্শে মরা শোল বাজে, যে আজ 3 লক্ষ নিয়ে ওঠে, তাহলে এই কন্যার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো। এবার বেহুলার বাড়ি যেতে হবে। এবার বেহুলার বান্ধবী বলছে, বান্ধবী চল, বেলা হয়ে যায়, তোর মাঝে সকাল সকাল যেতে বলেছে। এবার অভিশপ্ত বেহুলা মলিন বদনে মন খারাপ করে বলছে, হায় হায়, যমুনার জল কালো, মাথা ঘষিতে ভালো, কাপড় কাচিতে বেলা যায় গো। যমুনার জল কালো, মাথা ঘষিতে ভালো, কাপড় কাচিতে বেলা যায় গো। যমুনার জল কালো, মাথা ঘষিতে ভালো, কাপড় কাচিতে বেলা যায় গো। যমুনার তোমায় যেতে হবে বেহুলা, আপন আলাই গো। যমুনার জল কালো, মাথা ঘষিতে ভালো, কাপড় কাচিতে বেলা যায় গো। যমুনার জল কালো। এবার বলে কাপড় কাচা সব করে, এবার বলে চলো জল ভরে দিয়ে এবার বাড়িতে চলো। এবার বেহুলা কি বলছে, ওরে জল ভরো যুবতী কন্যা, জল না দাও গো, চলো
যায় ভিজা কাপড়ে যখন যায় দেখবেন পায়ের ছাপ পড়ে ভিজতাম। এবার এই চন্দ্রধর এই বেহুলার পিছন 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 বেহুলার বাড়িতে পৌঁছে গেছে। এবার মুক্তেশ্বর রাজা অর্থাৎ বেহুলার বাবার নাম সম্মুখে দাঁড়িয়ে আছে। এবার চন্দ্রধরকে বলছে, হঠাৎ আপনি কে? বললো, আপনার দুয়ারে এসেছি ভিক্ষা দিয়ে। বললো, কি ভিক্ষা? বললো, আমার এই কন্যা রত্নকে আমার পুত্রবধূ করতে চাই। বললো, আপনার পরিচয়? বললো, আমি চম্পকের রাজা চন্দ্রধর। তখন ওই মুক্তেশ্বর মনে মনে চিন্তা করছে, উনিও রাজা আমিও রাজা। বললো, ঠিক আছে, আপনিও যতক্ষণ রাজা আর আমিও রাজা, রাজাই রাজা যদি সম্পর্ক হয় তাহলে আমার মেয়েটা সুখে থাকবে। আমি কথা দিচ্ছি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। এই যখন অঙ্গীকার করেছে, এবার মনসার মনের আগুন দ্বিগুণ করে জ্বলছে। যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে এই চাঁদ আমার আর পুজো দেবে না। এবার ওই কুচক্রীকারী মনসা, আপনি যদি বিষ খান, যদি সঠিক সময় আদুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া যায় রানাঘাটে, তাহলে আপনি বেঁচে যাবেন ওয়াশ ওয়াশ করে। আর যদি কেউ আপনার কর্ণমূলে বিষ দেয় তাহলে সেই সম্পর্ক 100% ভাঙবে। তাহলে বিষের থেকেও ভয়ঙ্কর হচ্ছে কর্ণমূলে যদি কেউ বিষ দেয়। তাহলে মনুষ্য মনে মনে চিন্তা করছে, রাজা কথা দিয়ে দিয়েছে, এই বিয়েটা আমার ভাঙতে হবে। এবার ওই নেতা দিদি বিদ্যরূপে গিয়ে চলে গিয়েছে সুমিত্রার কাছে, মানে বেহুলার মায়ের নাম সুমিত্রা। গিয়ে বলছে, বলছে, তোমাকে চিনতে পারলাম। বলে, তুমি আমার চিনবে না সই, তোমার নামও যা আমার নামও তাই। বললো, কি মনে করি? বললো, তোমার ঘরে এমন ফুটফুটে মেয়ে দেখছি, তুমি মেয়ের বিয়ে দেবে? বললো, আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে। বললো, কার সঙ্গে? বললো, এই লক্ষ্মীধর চন্দ্রধর রাজার পুত্র। বললো, আর জায়গা পাওনি? হ্যাঁ, আর জায়গা পাওনি? ওই সাপ খেত ঘরে অমন সুন্দর মেয়েকে তুমি বিয়ে দেবে? বললো, কেন গো? বললো, ঘরে 6টি বৌমা এখনো বিধবা আছে, আর উনি রাজা নয়, উনি ভিখারি, উনি সর্বহারা। এবারে বেহুলার মা মনে মনে চিন্তা করছে, আমাদের একমাত্র কন্যা, আমি তো এই ঘরে বিয়ে দেবো না। লোক মারফত খবর পাঠিয়েছে, যাও চন্দ্রধরকে খবর দাও। চন্দ্রধর এসেছে। বলে, শোনেন, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি রাজা নয়, রাজা ছিলেন, আপনার আর কিছু নেই। আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি হতে দেবো না, দেবো না। এবার চন্দ্রধর এই কথা শোনার পরে বেহুলার মায়ের কাছে চন্দ্রধর বিমর্ষ বদনে মন খারাপ করে বাড়ির দিকে আসছে। আর বেহুলা দৌড়তে দৌড়তে গিয়ে দুহাত প্রসারিত করে বলছে, আপনি যাবেন না। আমার বাবা আপনাকে কথা দিয়েছে, আমি পিতৃ বাক্য মাথায় রয়ে বলছি, আপনার সব ছেলের সঙ্গে ছাড়া আমি আর কারোর সঙ্গে বিয়ে করবো না। বলো, মা, তোর মা যে কথায় রাজি নয়। বললো, মাকে বোঝানোর দায়িত্ব আমার। এবার বেহুলা মায়ের কাছে বলছে, মা, তুমি আমার ভালো ঘর দেখে বিয়ে দেবে। আমার অদৃষ্টের লিখনে যদি সুখ না থাকে তুমি আমার সুখী করতে পারবে না মা। ও মা, ওই ছেলেকে ছাড়া আমিও তোমাকে বলে যাচ্ছি আর কাউকে বিয়ে করবো না। এবার বেহুলার মা মনে মনে চিন্তা করছে, তাই তো, মেয়ে তো আমার বেঁকে বসেছে, তাহলে এবার কি করা যায়? এবার বেহুলার মা তো শিক্ষিতা বুদ্ধিমতী, একটা বুদ্ধি বার করে ফেলেছে। কারণ কি বুদ্ধি? যে আগেকার দিনে মেয়েদেরকে পণ দিয়ে আনতে হতো, মানে মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে ঘরে আনতে হতো। এবার বেহুলা তো রাজি নয়, বিয়েকেই করবে। তাই বেহুলার মতো শিক্ষিতা বুদ্ধিমতী বলে, শোনেন, জানতো যে রাজা সর্বহারা, যদি আমি পণের চাপ দিই তাহলে রাজা দিতে পারবে না, তাহলে রাজাকে পণের চাপ দেবো, রাজা দিতেও পারবে না, আর আমার বেহুলার আর কিছু বলতেও আমাকে পারবে না। না, শোনেন, আমি আমার কন্যাকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি যদি আপনার আমার মেয়ের ওজনে আপনি সোনা দেন। এবার বেহুলার মানে চন্দ্রধর যে এই কথা শুনেছে, মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ, ওই মেয়ের ওজনে কেমন করে আমি সোনা দেবো? আমার তো তামা দেওয়ার ক্ষমতা নেই। চন্দ্রধর আবার বাড়ির দিকে আসছে, বেহুলা গিয়ে বলছে, আপনি যাবেন না। বলো, মা, তোর মা যা আমাকে চাপ দিয়েছে, আমার ক্ষমতা নেই তোর ওজনে সোনা দেওয়ার। এই দেখ মা, আমি পারবো না। বলে, আমি কথা দিচ্ছি, আপনার গলায় যে গজমতি হার আছে, আমি সাত সমতুল্য ওজন হব না, আমি কথা দিচ্ছি।
বললো মা তুই আমার ঠকাবি না তো? বললো না আমি ঠকাবো না। এবার চন্দ্রধর গিয়ে বললো ঠিক আছে আপনার মেয়ের ওজনে আমি সোনা দেব। এই কথা যেই বলেছে, কথা তো দিয়ে দিয়েছে, এবার কথা অনুযায়ী ধর্মঘটা লাগিয়েছে। সমস্ত দেবদেবী এই বেহুলা রাগি নাই, সমস্ত গ্রামবাসী এলাকাবাসী ওই একদিকে বেহুলা, এবার একদিকে ওই গজপতি হাত রাখা হয়েছে। বেহুলা ধর্মঘটার সামনে গিয়ে বলছে হে মা মনসা, আজকে এই সমতুল্য জন্মদিন না হয় তাহলে জীবন রাখবো না। জয় জয় মা মনসা। এবার যেই মা মনসা বলে রেখেছে ওই ভক্তের অধীন ভগবান ওই মুক্তার হারের উপর গজপতি হারের উপর বসে গেছে। আর একদিকে বেহুলা, সবাই দেখছে মান সমান হয়ে গেছে। বেহুলা তুই কি করলি বেহুলা? একটা হারের সমতুল্য তুই ওজন করলা বেহুলা। আরে বেহুলা তোর মনে শর্ত অনুযায়ী যতক্ষণ আপনি জিতে গেছেন আমার বাড়িতে দুপুরবেলা অতিথির আয়োজন, আপনি সেবা না করে আপনি যেতে পারবেন না। তখন চন্দ্রধর পকেটে হাত দিয়ে লোহ কলাই বার করছে। বলছি শোনেন, এই লোহ কলাই যদি আপনি রন্ধন করে দিতে পারেন তাহলে আপনার বাড়িতে সেবা নেবো, নইলে আমি নেবো না। এবার বেহুলা লোহ কলাই নিয়ে চলে গেছে রন্ধনশালে। বস্তা বস্তা কাঠ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু লোহ কলাই সিদ্ধ তো দূরের কথা মা, জল গরম হচ্ছে না, তাই না? তাহলে ওই বেহুলার মার কম নয়। বেহুলা বলছো না তুমি পারবে না, তুমি সরে বসো। বেহুলা বলছে ওরে সরে বসো মা তুমি, ও গো আমার জননী। আড়াই নূরে ফলে কোনায় রন্ধন করবো এখন।
দিল এবং জয় বিশ্ব হরি কথা ভক্তি বলে আমার ধরে দিল আগে শব্দ তালার পরে একটা বাসর ভিড় মান করে আসি যাক আমার এক মাঝে দশটা প্রদান করেছি সে যেন উত্তীর্ণে গোবিন্দের চরণ খাই খায় এবার শব্দ তোলার পরে উজানিনগর কোনটা এইটা হচ্ছে উজানিনগর এই শব্দ তোলার পরে এটা উজানিনগরে এই উজানিনগর যে ঊর্ধ্বমুখী হয় তাকে বাঁচানো যায় যে নিম্নগামী হয় তাকে বাঁচানো যায় না তাহলে শব্দ তোলা কোনটা এই যে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা সাততলা আর এই রক্তবতী সিংহাসন উজানিনগর এই সপ্ততলার পরে বিশ্বকর্মকারকে দিয়ে লোহময় বাসর ঘর নির্মাণ করলো রাজা চন্দ্রধর লোহসুরের কাছ থেকে ৮০ লক্ষ মণ লোহা ধার করে তাহলে বললো না ওই সোনা রূপা তামা লোহা ওই লোহসুর যখন বধ হয় ওই তখনই ওই সোনা রূপার জন্ম হয়েছিল লোহার জন্ম হয়েছিল এক কথায় ছেড়ে দিলাম তারা বাঁধলাম ও বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বত বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বত বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বত বাসর বাঁধিলাম লোহাজারি ঘর নেচে নেচে বাসর বাঁধে বিশ্বকর্মকার বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বত বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বত বাসর আপনারা সকলে যাবেন আমার পুত্র আর পুত্রবধূকে আশীর্বাদ করবেন আর খাওয়া দাওয়া করবেন আরে হুতুম দাদা ওই হুতুমকে একবার নিমন্ত্রণ করে আসি দাদা আমার সম্পর্কে দিদি না দাদা শিবপুর আমার দিদি সম্পর্কে আমার নামে হুতুম আমার ছেলের বিয়ে মনসা তুই যাস না গেলে বেশি ভালো হয় ও হারাম জাতি শুনবে না ঠিক যাবে ওই হুতুম যাবি নাকি রে আমার ছেলের বিয়ে যাবে হুতুম যাবি আমার ছেলের বিয়ে যাবে ও তো কায়দা করে টাকা মাকা তুলে নিয়ে আমার ছেলের বিয়ে আমার এমনি ভিখারি হ্যাঁ টাকা পয়সা নেই আমার ছেলের বিয়ে তো খরচ আছে তোমরা যদি না দাও বিবাহ কালে আমায় টাকা করবো না তোমার অর্থ নাই হবা হবে জানে বর্তমান হুকুম আমার ছেলের বিয়ে যাবি হুকুম আমার ছেলের বিয়ে শালা বলতে খারাপ না দাদা শালা মানে ওই শালা না ধর্মশালা গোশালা রত্নশালা
ধর্মশালার কথা বলেছি। প্রথম যাবে নাকি ব্রাইডাল মেকআপ করে আসো, যাচ্ছে হ্যাঁ, ওই ফাউন্ডেশন, ফিক্সার, আইবরি কাজল, আইলানা, জানা নেল পলিশ, ঠোঁট পলিশ, জানা আরো কত কিছু দেয় না, হাই জানা এই ভুরুতে দেয় না, আমরা আইবরি কাজল ফাজল কিসব দেয়, আইলানা ফাইলানা দেয়, এবং টানা করে ঝাড়বো, বড় করে কুমড়ো টোকা বেঁধে ফাউন্ডেশন মাখবো, কি বলে ব্রাইডাল মেকআপ বলেন সব থেকে দামি, যেটা সব থেকে 40,000 42,000 টাকা নেয়, ওই মেকআপ করে রাজার ছেলে নিয়ে যাবা, রাজার ছেলে। তাহলে আমার ছেলেকে আশীর্বাদ দান করবেন, সকাল নেমন্তন্ন, তাহলে বিবাহ দিন সাহায্য করা হলো। এবার লখায় বড় বেশি সেজে নিল, এবার বড় করতে হবে। আমার সরকারকে বললাম, সরকার ওই পঞ্চদাসী থুবড়ো দিয়ে গায়ে হলুদ দিয়ে এবার আমার ছেলে ধুতি পাঞ্জাবি পরিধি করতে যাবে উজাগর করে। এবার মা এবার তোমরা বলনটা নিয়ে আসো, আয় হায় টাকাদান করছে অন্তিমকালের গোবিন্দের চরণে ঠাই হয়। আমি যখন খোসাল করে গান করে দিদির বাড়ি গান হয় চৈত্র মাসে, হ্যাঁ, তাই আমার দিদির বাড়ি গান করেছি, তার দিদি আমাকে ভাই গান আশীর্বাদ করেছে। আমি আর দিদি দেওয়ার মতো তো কিছু নেই দিদি, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি দিদি তুমি জানো আর স্ত্রী হয়ে স্বামী সুখে সুখী হয়ে যেন জনমান জনমান তার সুখে জীবন করতে বলে তুমি যাবি নাকি আমার ছেলে দিয়ে যাবি না শাড়ি বাঁধে আমার ছেলে দিয়ে যাবি না শাড়ি বাঁধে এবার সোনার ভাইকে বরণ করতে আসছে পঞ্চদাসী, তোরা আইকে বরণ করবি আমার সোনার লক্ষ্মীন্দর তোরা আইকে যা যা লাগে তাই তাই লাগবে। সারা নিজে বিয়ে করেছি, এই পালায় যা খাটনি নিয়ে নিজের বিয়ে তো খাটনি হয়নি এখন। কেমন বিয়ে হয়, হ্যাঁ, রাত বেলায় 12টা 1টা নাগাদ লগ্ন, ঘুমি ঘুমি সারা কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু টের পাইনি। বসিয়ে দিল আমার হাত মধ্যে এলে কোথায় নিয়ে গেল দিয়ে দিল, ও মাথা পরে দেখছি শুনছি আমার বিয়ে হয়ে গেছে। আর এই গানের গলায় এসে মা এরকম বিয়ে, হ্যাঁ, মানে বেশিরভাগই আমার কত যে বিয়ে হয় সিজনে মানে 70-80টা বিয়ে করে ফেললাম, লাস্টে একটা বউ ঘরে যায় না, এত তুমি যাবি নাকি রে আমার ছেলে বিয়ে যাবি না শাড়ি বাঁধে আমার ছেলে বিয়ে যাবি না শাড়ি বাঁধে এবার আমার ছেলের বিয়ে পাড়া পড়শিকে সবাই নিমন্ত্রণ দিলাম, গায়ে হলুদ ধুবড়ো জানা গোলাপ জল দিয়ে সাথে করে আলোকা তেলোকা দিয়ে চন্দন দিয়ে ভালো করে সোনা লখাইকে সাজিয়ে বরে বেশে এবার রেখে দিলাম। এবার বরণ করতে হবে, একটু তাড়াতাড়ি আসো, আর যারা দেওয়া পাওনা দিচ্ছে দিয়ে দাও, হ্যাঁ, আর সময় পাবো না, হ্যাঁ, আর দিবার না তার ঠিক নেই, যা দিবা দিয়ে দাও একবারে বাড়িতে এখন যা দিবে না বাড়িতে দিয়ে এখন 15 দিন। ও আমার বাড়ি বেশি দূর নাই, 15 দিন বলতে কেন জানে, কারণ আমার গান আছে এখান থেকে আমার বাড়িতে ছুটে বাড়ি পৌঁছে যাবে। খোসাল করে আমার বাড়ি মন্ডল পাড়া, হ্যাঁ, এই আরো কটা বাজার, এই বাজার আমার ঘুরতাম, হয়তো চেনেন না, এবার হয়তো চিনে যাবে, দেখা হলে তখন হয়তো খেয়াল করে। এবার যারা যারা দেখলে
বরণ করবি আমার সোনার লক্ষ্মীটা তোরা আয় বরণ করবি তোরা সোনার লক্ষ্মীটা তোরা আয় বরণ করবি তোরা সোনার লক্ষ্মীটা বরণ করবি তোরা সোনার লক্ষ্মীটা সময় একটা বড় করলাম বলো না আমি বিয়ে পারে পাল কেটে দিল তোমরা একটু তাড়াতাড়ি আসো না আমাদের আবার সময়ের ব্যাপার আছে না মা আমার গান আছে কালীনগর সেই মস্তানের এলাকা মা গতবার যখন গানে যাই দাদু ভাই সত্যি যখন গানে যাই আমার 7টা টাইম দিয়েছিল 7:20 বেজে গিয়েছে আর এই কালীনগর এলাকাটা খুব খতরনাক এইটুকুনি বাচ্চা বাচ্চা ছেলে বলছে কটা বাজে বলছে দেখো 7:20 বাজে তোমার টাইম পেলাম 7টায় এবার দেখি এরকম বলছে দেখেছো তো তার মানে সেই মাল বুঝা হয়েছে বুঝলি বলছে দেখেছ তো আমি বলছি সব বোনা সেই কোন এলাকায় গান আসলাম হাত পা কাঁপছে বাবা গান করবো কি আমার যেই বলেছে দেখেছ তো এটা কালীনগর আর এক দাদা এসে বলছে ব্যাগ খুলে ফেলেছে বলছে এদিকে আসো ব্যাগ দেখো দেখি মা সেই পেট্রো রয়েছে আমি যে আসলাম কোন জায়গায় রে হ্যাঁ এরকম বিপদে মা এটা তাই কে বরণ করবি আমার সোনার লক্ষ্মীটা তোরা আয় বরণ করবি তোরা সোনার লক্ষ্মীটা তোরা আয় বরণ করবি তোরা সোনার লক্ষ্মীটা রে বরণ পূর্ণ হতারায় আজি ইপপুলি ফুলের মালা পঞ্চদাসী করেছে রে বরণ এলো ফুলের মালা
সকলে আসিল ঘর বসে সোনার লড়াই পণ্ডিত সাজিল তোরা আসছে একবারে কত এই গরমের কত করবো বলো আমাকে দোষ মনে মাটি লাগে তোরা আহি যে
তোমার জন্য দাসী আসতে যাচ্ছি মা। আমার আসতে যদি দেরি হয় এই চাল আর আলু আমি তোমার অঞ্চলে দিয়ে গেলাম মা। রন্ধন করে খেলো হরিরা পাই আজ তোমার গোপে দাসী আসবে উদনে করে যাই আমার বড় বেশি সকাল ছিঁড়ে গেছে। এবার লখাই বিয়ে করতে হবে বুঝলি ও তোর আইকে যাবি রে এবার বেহুলা সাজছে বা যেই সাজছে বেহুলার একটা বান্ধবী বেহুলার কাছে কি ওরে বান্ধবী রে ওরে বান্ধবী তোর বরটা এত সুন্দর দেখতে আমি যদি আগে জানতাম তোর সঙ্গে বিয়ে হতে দিতাম না মনে হচ্ছে তোর বরকে আমি বিয়ে করে নি। এবার বেহুলা মনে চিন্তা করছি আমার স্বামী এত সুন্দর দেখতে আমার কখন আমার ছাদনা তলায় বসাবে এমন সময় লোককে যে ছাদনা তলায় বসিয়েছে ওই আড়াই লাখ দৃষ্টি দিয়েছে সেই আড়াই লাখ দৃষ্টি দিয়েছে আর লখাই মিশের জ্বালায় ছটফট করতে করতে ওই ছাদনা তলায় মারা গেছে। বেহুলার বান্ধবী ছুটতে ছুটতে গিয়ে বলছে বেহুলা তুই যার লাগে এই সাজন গোজন করছিস তুই যার জন্য এত রূপ যৌবন ধরে রেখেছিস তোর সেই স্বামী আর বেঁচে নেই। তখন মামুর যার কাছে বলছো মা আমার যার জন্য এই রূপ যার জন্য এই যৌবন সেই স্বামী যদি না থাকে এই যৌবন আমি রাখবো না আমি ছুরিকা হাতে এই স্তন কেটে ফেলবো মানে কয় ধর মানে স্তন বলে যার জন্য আমার এই যৌবন আমি রাখবো না এক টানে দুখানি কয় ধর কেটে ফেলেছে। এবার মা মনসার বিপদ আমার পরম ভক্তা বেহুলা যদি মারা যায় তাহলে তো আমার আর পুজো হবে না এবং তখন ওই মনসাকে ঘটের কোণে ঘর বাড়ি আছে ওই ঘর বাড়ি তুই আপন আমাকে ঠিকিয়ে দেওয়া বাড়ি মানে জল আর বাড়ি মানে
মানে ঘর, ব্যাগ আর টয় মানে রশ্মি বাড়ি, বাড়ি মানে ঘর, আর ব্যাগ আর নয় রশ্মি বাড়ি মানে জল। ওই ঘরের কোণে ঘর বাড়ি আছে, সিঞ্চন করে তুই যদি আপন অঙ্গে ছিটিয়ে দিস তোর আবার পুনরায় যৌবন ফিরে পাবি। এবার বেহুলা কি করলো, ওই সিঞ্চন করে আপন অঙ্গে ছিটিয়ে দিল নিজের গায়ে। আপন অঙ্গ মানে নিজের গায়ে, নিজের গায়ে যে ছিটিয়ে দিয়েছে পরিপূর্ণ যৌবন আবার বেহুলা ফিরে পেয়েছে। এবার স্বামীর কাছে গিয়ে যে ছিটিয়ে দিয়েছে আবার স্বামী বেঁচে উঠেছে। তখন বেহুলার মা বলছে, রে দেখ দেখ ছোট বউ, বড় বউ, মেজ বউ, ছেলে বউ, দেখ আমার জামাই আবার বেঁচে গেছে, তোরা উলু দে, শাক বাজা। দাদা তোমার বেঁচে গেছে। এবার মালা বদল হবে, আহে হায় বড় বউ উলু দে, মেজ বউ শাক বাজা, মালা বদল হবে হাতিয়াতে, মালা বদল হাতিয়াতে। বলছি মালা মেয়ে ছেলের গলায় আগে দেয় না ছেলে মেয়ের গলায় আগে দেয়? মেয়ে সারা বৌদিগুলি ঠিক দেখে শুনে হয়েছে, দেখে শুনে না হলে বলা যায় না। ওরে বেহুলা রে গোল মালা হাইকে পড়াও, বেহুলা রে গোল মালা হাইকে পড়াও, এবার মালা বদল হয়ে গেল শুভ বৃষ্টি হলে আমার স্বাধীনতা নাই। এবার শুভ দৃষ্টিতে হবে আর এরকম কাপড় ধরেছিল বুঝলে। এবার আমি তো ঘুমের ঘরে আছি, ভালো বুঝতে পারছি না। এবার যে দিয়েছে যেই কাপড় তুলে আগে তো বইয়ের দিকে চোখ যাবে, যেই কাপড় তুলে দিতে সব শাশুড়ির দিকে চোখ দিবে। বড় বড়
আমার স্বীকার করিল ধীরে ধীরে বিয়ে আমার সামনে হয়ে যায় দুর্গণী সমগণী দিলে তো সবাই তাহলে বিয়ে সম্পূর্ণ হয়েছে। এবার বিয়ে সবাই শোনেন, আজকে কাল রাত্রি আমি বৌমাকে রাখবো না, আপনার মেয়েকে শিগগির সাজিয়ে দিন, আমি চম্পকনগরে নিয়ে চলে যাবো। তাহলে শ্বশুর বাড়ি যেতে হবে। তোমার বাপের বাড়ি কোথায়? হ্যাঁ কৃষ্ণনগর। চলো আমাদের সবাই চলো, আজকে গানাতে কালী বলে চলো। তাহলে তোমার বাপের বাড়ি কৃষ্ণনগর, শ্বশুর বাড়ি আলম ঘটা। তাহলে তোমার বাড়ি করে ও বেশ, বাপের বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই নারী, তোমার বাড়ি কই বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই নারী, তোমার বাড়ি কই নারী, তোমার বাড়ি কই। শিশু কালার কৈশোর কালে বাপিরা লয়ে, শিশু কালার কৈশোর কালে বাপিরা লয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, বিদ্যুৎকালে খায় হয় নাই, বিদ্যুৎকালে খায় হয় নাই, ছেলের কাছে তবে তোমার বাড়ি বাবার বাড়ি সারা জীবন সারা জীবন আপন থেকে সবাইকে তুই ভাবালি মনে, শেষের ক্রমে ভাত হয় নাই, শেষের ক্রমে ভাত হয় নাই, মন দিবে গেল তবে তোমার বাড়ি কই আমাদের একটাই, তোমাদের না, তোমার বলে না, সবারই একটাই বাড়ি না, আমাদের একটাই বাড়ি, সেটা আপন বাড়ি, সেটা হচ্ছে জমির বাড়ি না, ওইটাই আমাদের নিজের বাড়ি। এবার বিহুলার না মাসিকে বলছেন, এই তুই শিগগিরি শাড়ি করে নে, তোকে শ্বশুর বাড়ি যেতে হবে, তুই চুল বেঁধে নে। বিহুলার মাসিমা গিয়ে বলছে, আর বিহুলা বলছো মাসি আমি চুল বাঁধবো কি, আমার অভিশাপ আছে। ওই কথা মনে পড়ে গেছে, তাই তো আমার অভিশাপ আছে, বাসার ওখানে প্রতি মনে, তাই বলছি ও চুল বাঁধবো কি, ও মাসিমা আমার ভালো লাগে না, শ্বশুর বাড়ি যেতে আমার মতো সরে
বাঁধিব না চুল ওরে রাশি জানাই তোমার ভাই আজ নদী ঘাটে ওই বুড়িমা আলো দিশা ওহা আলো বুড়ি বাঁধিব কি বাঁধিব না অভিশাপ আছে বললো বেহুলা তুমি যদি এই কথা আগে বলতে তোমার বাসার ঘরে প্রতি মৌলিক অভিশাপ আছে বিয়ে ডাকানো যেত কিন্তু একবার যদি বিয়ে হয়ে যায় আর কিছু করার নেই এবার চুল বাঁধো পালকিতে উঠে শ্বশুর বাড়ি যাও ও চুল বাঁধো বছরে ওরে বেহুলা সুন্দরী আজ মায়ের মায়া ত্যাগ করিয়া যাবে শ্বশুর বাড়ি এবার পালকিতে উঠে সকলের কাছে আশীর্বাদ দিয়ে বেহুলা চলে যাচ্ছে চম্পকনগরে সপ্ততলার পরে এবার পালকিতে বউ উঠে পড়েছে পালকিতে বউ নিয়ে যাচ্ছে বাসর ঘরে পালকিতে বউ চলে যায় এবার আমার একমাত্র পুত্র লক্ষ্মীধর ভোলা মারে বেহুলা এই আগে লোহময় বাসর ঘর আজকে রাত্রি কাল রাত্রি এবার মা আমার এই পুত্র লক্ষ্মীধরকে আমি তোর হাতে তুলে দিচ্ছি মা আজকে রাতটাতে জেগে কাটাবি এই মা বড় ধন কোলের বাড়িকে আমি তোর হাতে তুলে দিলাম জামা লোহময় বাসরে যা এবারে ভোলা বলছো মা প্রত্যেক নারীর জীবনে স্বপ্ন থাকে সেই বাসর ঘরে যাবে ও মা আমি এমন কি দোষ করেছি আমার বাসরে ঘরে লোহময় বাসরে যেতে হবে তাই বলছে ও মা যা ও মা বেহুলা যা লোহার বাসরে ঘরে ও লোহার বাসরে লোহার বাসরে
আমি তো কোনো দোষ করিনি, কোনো দোষেতে যাবো মা বলো আরে বাসর স্বামীর জন্য তুই একটি রাত কাটাতে পারবি না মা। সতী নারীর প্রতি যেমন পর্বতের এই চূড়া, আর অসতীর প্রতি যেমন ভাঙা নাই চূড়া। বলো মানো আমি সতী নারী, আমি আমার স্বামীর জন্য এক রাত কেন, আমি শত শত রাত, লক্ষ লক্ষ রাত, সহস্র সহস্র রাত আমি বাসরে যাব। এবার স্বামীর হাত ধরে আগে বিয়ে না যায় তো, এবার বিয়ে আগে বাসরে ঢুকে গেছে, একটা মাটির প্রদীপ জেলে তার স্বামী কেমন করে আছে, এসো এসো স্বামী দেবতায়া আমার বাসর ঘরে মাটির প্রদীপ জেলে করেছি আলো, মাটির প্রদীপ জেলে করেছি আলো, তুমি আসবে বলে এবার লখাই যে ঢুকেছে, দুজনের চোখে চোখ পড়ে গেছে। দুজন তো আগে দুজনকে চিনতো না, নয়া রাজা দুজন মিলন হয়েছে। এবার লখাই মনে মনে চিন্তা করছে, আমরা পূর্বজন্ম উষানিরুদ্ধ ছিলাম, এই যুগে আমরা বেহুলা লক্ষ্মীদা হয়েছি, কিন্তু এত সুন্দর করে আমাকে আমন্ত্রণ করলো, আমি যদি এই বাসর করে ওকে কিছু না বলি তাহলে ওই বেহুলা কষ্ট পাবে। ওমা ওদের জন্ম জন্মান্তরের প্রেম না দাদা, ওদের জন্ম জন্মান্তরের প্রেম এখনকার প্রেম না। এখন যা প্রেমের ধারা, একটা ধরা আর একটা ছাড়া। প্রেমের আগে কামের দ্বারা, মরার আগে মরে, মরা কৃষ যেমন বৃষ হলে যৌবনা গাভী দেখিলে শুধুই ভাসে চোখে
চোখের জলে লাউসায় লালা ঝরে। অবাধ্য যে প্রেমের গতি, তাতেই করে ছন্নমতি, কামাতুর যুবক আর যুবতী যাচ্ছে ছাড়ে খায়। গিয়ে দেখো রন্ধন সারে গ্যাসের দ্বারা ইনুন জলে, সেই গ্যাস যদি কেউ রাখে খুলে তখন মৃত্যু ডেকে আনবে। যেমন জলকে সবাই জীবন বলে, কেউ বেঁচে না জল না হলে, সেই জলেতে প্লাবন এলে তখন মানুষ মরে। যে জিনিস যত মূল্যবান তাকে কত করতে হয় সাবধান। প্রেম আর ভালোবাসার সময় কিছু নাই ভুবনে, প্রেমে কারো মরণ হলে অমরস্য ভূমণ্ডলে জানাই দাসের ঠাই। তাহলে প্রেমের মতো পবিত্র জিনিস আর এই জগতে নাই। প্রেম যদি প্রেমের মতো হয় তাহলে তার মতো ভালো জিনিস, পবিত্র জিনিস, নিষ্ঠা জিনিস আর নেই। কিন্তু প্রেম প্রেমের মতো হতে হবে। এখনকার প্রেম নামা প্রেম করেছিল কে? চণ্ডীদাস রজকিনী। 12 বছর ধরে শুধু ওই চণ্ডীদাস রজকিনীর জন্য একটা পুকুরে ছিপ ফেলেই যাচ্ছে। 12 বছর পরে ওই রজকিনী চণ্ডীদাসের কাছে গিয়ে বলছে, গোসাই তুমি 12 বছর ধরে যে ছিপ ফেলছো এখনো মাছ উঠেছে? বললো মাছ তো উঠিনি, তবে আজকে সবে টোপটা গিললো। মানে 12 বছর পরে ওই রজকিনী নিজে গেল জিজ্ঞাসা করতে, বললো এতদিন মাছ উঠিনি, আজকে সবে টোপ গিললো। মানে 12 বছর পরে অপেক্ষা করে একটা কথা ওই রজকিনী গিয়ে বলে এই চণ্ডীদাসের কাছে। তাহলে এই প্রেম করেছিল রূপাই সাজু, রক্ষিকাতার মাঠ, জসিমউদ্দিনের লেখা। তাহলে রূপাই আর সাজু, রূপাই মিয়া বাসের বাসি বাজে এখনো সাজু লেখায় না। তাহলে ওই ক্যাটা তৈরি করতো, ওই হচ্ছে প্রেম। প্রেম করেছিল মমতাজ শাহজাহান, আগ্রায় তাজমহল 22 বছর ধরে 22,000 সৈন্য দিয়ে ওই তাজমহল করেছিল শাহজাহান। এইগুলো হচ্ছে প্রেমের নিদর্শন। আর প্রেমের ঘরে কামের জন্ম। যদি কামকে যদি বাধ্য করে রাখা যায় তবে প্রেমকে টিকিয়ে রাখা যাবে। আর কাম যদি অবাধ্য হয়ে যায় ওই কামের আগুনে পড়ে কুমারে করে সর্বস্ব ছাই হয়ে যাবে, তখন আর প্রেম থাকবে না। তাহলে প্রেম করতে গেলে কামকে বাধ্য করে যদি কেউ প্রেম করে তাহলে সেই প্রেম কোনোদিন বিফলে যাবে না। তাহলে ওদের জন্ম জন্মান্তরে প্রেমটা। এবার লখাই বলছে, ও গো বন্ধু আমার তুমি চলে যেও না। যেই বেহুলার কাছে যাচ্ছে মেয়েটা একটু লাভি হয়, যেই বেহুলার কাছে যাচ্ছে শোনো, আর বেহুলা সরে গেছে। লখাই বলছে, ও গো বন্ধু আমার তুমি চলে যেও না, তুমি চলে গেলে আমার ভালো লাগে না। তুমি ছাড়া আমি আজকে সারা জেগে কাটাতে হবে। বলো বেহুলা আমার তো বড় ক্ষুধা পেয়েছে। তখন বাসর ঘরে দেখবে নারকেল থাকে না, ওই নারকেলটাকে ফাটিয়ে বেহুলা কি করলো, 3খানা ঝাঁক মানে ঝিক বানালো। 3খানা ঝিক বানিয়ে আর একটা মালাই ছিল, ওই মালাই দিয়ে কড়াই বানালো। আর দেখবেন ধান থাকে, ওই ধানটাকে ডলে চাল বার করে কড়াইয়ে দিল। আর দেখবেন দুধ থাকে, ওই দুধটা দিয়ে দিল। আর আমুল দিয়ে খুন্তি বানালো। আর নারকেলের যে ছোকরা হয় ওই ছোকরা দিয়ে জ্বালানি বানিয়ে মিষ্টান্ন তৈরি করে, মানে পায়েস তৈরি করে স্বামীকে দিচ্ছে। বলছে কারণা ও কারণা বাসন ঘরে তো এর থেকে আর কিছু নেই, আমি তোমার চেষ্টা করলাম, তুমি এই খেয়ে আজকে উদার পূরণ করো। আজকে তোমার এই খেয়ে উদার মানে পেটটা ভরাও, এই খেয়ে পেট ভরাও। আগামীকাল আমি তোমার জন্য ভালো মন্দ রান্না করে খাবো। বলে আজকে কাল রাত্রি তোমার পিতা মাতা আমাকে জেগে থাকতে বলেছে। বলে কেমন করে জাগাবো? বললো পাশা খেলা করে আজকে আমরা রাত কাটাবো। তারা বেহুলা লক্ষ্মীন্দর পাশা খেলছে, আহায় আহায় আজ পাশা খেলবো রে।
আজ পাশা খেলবো রে ও সামনে তোমার সনে সামনে তোমার সনে একলা বেছি রে একলা বেছি রে এই বছর ঘরে আজ পাশা খেলবো রে তাহলে বছর পরে আমার পুত্র থাকলো, কিন্তু একটা পুত্র আগে বলে গেছে